আমি একটা কৃষক পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমরা তো লোভ লালসার কাছে বিক্রি হয়ে যাই নাই। নিজের ক্যারিয়ারের কি হবে না হবে, আমি লাইফ থাকবো কি থাকবো না, এটা হিসাব করে নিন। আমার পরিবার আমাকে কষ্ট করে পড়িয়েছে। আমার বাবা গ্রামে ছোটখাটো ইউপি সদস্য ছিলেন, বিএনপি ফার্স্ট গভর্নমেন্টে 92 পিরিয়ডে। তো ইউপি মেম্বার মানে গ্রামে একটু মাতব্বর লোক আর কি। তো ওই সুবাদে কিছু জায়গা জমি কম পয়সা হলেও ছিল। ইন্টারমিডিয়েট পরে মেডিকেল কোচিং করার জন্য আমাকে জমি বিক্রি করে এককালীন 85,000 টাকা সে হাতে রেখে সেটা মাসে মাসে আমাকে আপনার 6,000 টাকা করে দিয়েছে। বড় ভাই কিছু টাকা দিয়েছে, এইভাবে আমাকে পড়িয়েছে। কারণ যে ছেলে এই তো আর 3-4 বছর পরেই গ্রাজুয়েশন শেষ করে চাকরি করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। তাহলে আমি যখন রাজনীতিতে এসেছি, শেখ হাসিনার মতো এরকম একটা কর্তৃত্ববাদী স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমার বাবা একবার আমাকে হাত ধরে খুব কান্না করে বলেছিলেন যে খালেদা জিয়ার মতো এরকম একজন নেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে জেলে নিয়ে গেছে, বাবা তুই তো শেষ করে ফেলাইবে, তুই চিন্তা ভাবনা কর। মানে ডাকসু নির্বাচনের পরে যখন আমরা গণভবনে যাই, যে অন্তত মাথা গরম করিস না, ওখানে ডাকছে প্রধানমন্ত্রী, যাও, তারপরে তুমি কি করো সেটা তুমি ডিসিশন করো, কিন্তু এখন যাও। কারণ হচ্ছে তাকে তখন এনএসআই বাড়ি থেকে নিয়ে আসছিল হাইসে করে, যে আপনার ছেলেকে বুঝান, ও কিন্তু শেষ হয়ে যাবে। তো সেখানে আমরা তো নিজের পরিবার, কেরিয়ার, অর্থবিত্তের কথা চিন্তা করি নাই, আন্দোলন করেছি, বিন্দুমাত্র কম্প্রোমাইজ করি নাই। গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের তরুণরা যারা ওই কয়েকজন 18 সালে আন্দোলন করেছে, যেখানে গোটা তরুণদেরকে ধারণ করার কথা ছিল, তাদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র, সমাজের একটা গুণগত পরিবর্তনের জন্য একটা লড়াই চালিয়ে যাওয়ার কথা ছিল। বাট তারা দেখলাম, আমি শুনেছি মিলিটারি গভর্নমেন্টের সময়, মান্না ভাই বলেছেন আর সিনিয়র নেতারা বলছেন, মিলিটারি গভর্নমেন্টের সময় এই ছাত্র নেতাদেরকে নাকি ডাকতো, সুবিধা টুবিধা অফার করতো, বাট তারা নেয় নেই। সেই সময়ও এখানে বামপন্থী রাজনীতিবিদ যারা 90 কিংবা তার আগেরও নেতৃবৃন্দ ছিলেন, তারা তো তাদের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এদেরকে তো অফারের আগে এরা আগেই গাড়ি বাড়ি টাকা পয়সার দিকে ছুটতে লাগলেন, ক্ষমতা উপদেষ্টা হয়ে গেলেন। 71-এর মুক্তিযুদ্ধ তো ছাত্ররাই সংগঠিত করেছিল। তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ডাকসুর বিপিজিএস, তাদেরকে মুক্তিযুদ্ধের 4 খলিফা মানে বলা হতো তাদের রোলের কারণে বা ভূমিকার কারণে। কই তারা তো কেউ এই শেখ মুজিবের মন্ত্রিসভায় যায় নাই যে না আমরাই এখন রাষ্ট্র চালাবো। 90-এর আন্দোলনে রাজনৈতিক যখন নেতৃবৃন্দ ঐক্যে আসতে পারে নাই, ব্যর্থ হচ্ছে, তারা পারতেছে না, যখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হয়েছে, তখন এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। জিয়াদের লাশ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন শপথ করেছে, জিয়াদের লাশ শুয়ে যে আমরা এরশাদের পতন না ঘটিয়ে আমরা ক্যাম্পাসে ফিরবো না, ঘরে ফিরবো না। সেই 90-এর ছাত্র নেতারা তো একটা ফর্মুলা দেয় নাই যে আমরা গভর্নমেন্টের অন্থার শেয়ার, বাকিরা অমুক, এই প্রক্রিয়া হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে আমাদের গুটি কয়েক ছাত্র নেতা যারা একটু পরিচিত ছিলেন, তারা একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বিদেশিদের প্রেসক্রিপশনে, রাজনৈতিক কোনো মতামত নেয় নাই। কারণ আমি জানি তারা লিস্টটা তৈরি করে বিভিন্ন নেতৃবৃন্দকে দিয়েছে, আমার কাছে পাঠিয়েছিল। প্রথমে ছিল 10 জন, প্রথম বলেছে 12 জন হবে, তারপরে সেটা বাড়তে বাড়তে এই পর্যায়ে বেড়েছে। এবং তারপরে কি হয়েছে, তারা এই তরুণ যেই সংগ্রামী, বিপ্লবী, পরিবর্তনকামী প্রজন্ম, তাদেরকে করাপ্টেড করেছে। ডিসি অফিসে, এসপি অফিসে এম্পাওয়ার করেছে যে ডিসি অফিসে চাল, গম, ডাল এগুলো তোমরা ভাগ করবা, ডিসি অফিসে বরাদ্দ হয় এগুলো তোমরা ডিস্ট্রিবিউশন করবা। এইভাবে এই প্রতিবাদী সংগ্রামী তরুণ যারা দেশ পুনর্গঠন, যেটা আপনার 5ই আগস্ট থেকে 8 আগস্ট, একটা রাষ্ট্র মানে কোনো প্রশাসক নাই, নেতৃত্বে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, রাজনীতিবিদরা নাই, তারপরেও চলেছে। একটা ছিনতাই হয়নি, একটা মার্ডার হয়নি, সুন্দরভাবে চলেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে দেশ পুনর্গঠনের মানে কাজে অংশগ্রহণ করেছে। সেই মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে। টিএসসিতে দেখেছেন একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তার অবসরের টাকা নিয়ে গিয়েছেন, কিন্তু তারপরে কি হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যেই সেই তরুণদের কর্মকাণ্ডের কারণেই কিন্তু মানুষ হতাশ হয়েছে, তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি সেই তরুণদের অংশ, আমি সেই রাজনীতির একটা পার্ট ছিলাম, কিন্তু আমি যে কোনো পরিস্থিতি একটা সংগঠন, পরে ভিন্ন একটা প্ল্যাটফর্মে পথ চলা, কিন্তু আমরা তো আশাবাদী হয়েছিলাম যে সব তরুণরা মিলে বাংলাদেশের রাজনীতি এটা পরিশুদ্ধ করবো। আজকে ধরেন এই যারা উপদেষ্টা হয়েছে, এরা যদি উপদেষ্টা না হয়ে বাইরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতো, সংস্কারের প্রশ্নে আওয়াজ তুলতো, রাজনৈতিক দলগুলোকে, যেটা আজকের এই টকিং পয়েন্টসে দেওয়া আছে, রাজনৈতিক দলগুলোতে
এই অন্থার 33% নারী প্রতিনিধিত্ব নির্বাচন কমিশন অনেকদিন ধরে বলে আসছে, বড় রাজনৈতিক দলগুলো পারে নাই। এইখানে যদি ইনপুট দিত, কিংবা এই সংসদ নির্বাচনে যেটা আমাদের একজন নারী বন্ধু বলেছেন 5% নারী প্রতিনিধিত্ব দেওয়ার কথা ছিল, ওইখানে যদি তারা স্ট্রিক্ট থাকতেন যে 10% উইমেন রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, আন্দোলনকারী তরুণদের থেকে একটা প্রতিনিধি প্রত্যেক দলকে দিতে হবে, এই মৌলিক পরিবর্তনের জায়গা যদি থাকতেন, আর দেশটা কিন্তু একটা ভিন্ন দিকে যেতে পারত। বরঞ্চ এই আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে তারা তরুণদেরকে বিভক্ত করলেন, একটা শ্রেণীর তরুণদেরকে চরম পর্যায়ে করাপ্টেড করলেন, এবং মানুষের এই পরিবর্তন বা তরুণদেরকে ঘিরে নতুন স্বপ্নের সেই আশাটা কিছুটা আসলে হতাশায় পরিণত করেছে। আমরা হাসিনার সময় প্রতি ক্ষেত্রে রাস্তায় নেমেছি, কারণ হাসিনাকে আমরা স্বীকার করতাম না, ওকে আমি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইনি। রাজপথের চাইতে যে 27 তারিখ পার্লামেন্ট শুরু হচ্ছে, সবচেয়ে ভালো জায়গা আছে তারা পার্লামেন্টে যাক এবং যুক্তি দিয়ে দেখাক কোথায় কোথায় সরকারের দোষ আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে আপনারা ক্রেডিবল সাজেশন দেন আমাদেরকে। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একদম মোটামুটি একটা টাইমলাইন দিয়ে দিয়েছেন, অন্তত 2 বছর লাগবে আমরা এই জ্বালানির ব্যাপারে কিছুটা ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে। আমাদের বক্তব্যটা খুব সিম্পল, মানুষের সাফারিং ইজ ট্রু, কিন্তু এটার জন্য আমাদেরকে ব্লেম করাটা সঠিক না। বিরোধী দল দায় চাপিয়ে দেবেন, দিয়ে তারা করবেন, তবে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় পৌঁছেছে বলে আমরা বিশ্বাস করি, একটা জ্ঞানভিত্তিক সমাজের দিকে, যেখানে অহেতুক যদি কাউকে দায় দেওয়া হয় সেটা মানুষ শুনবে বলে মনে হয় না। খুব ফাস্ট বলি, এটা নিয়ে আমি আমার গত সপ্তাহের ব্রিফিং এ যথেষ্ট বিস্তারিত কথা বলেছিলাম জ্বালানি নিয়ে। আপনারা খুব ভালোভাবেই জানেন যে জ্বালানির যে সংকটটা আমরা এখন ফেস করছি, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা এবং একটা অ্যাক্সিডেন্ট। সো অ্যাক্সিডেন্টটা যদি ঠিক হয়ে যায়, এটা ঠিক হওয়ার প্রায় শেষ, এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেল যেটা হয় যে আমাদের ডিমান্ড যে গ্যাসের আছে, এই দুটো প্ল্যান্ট কাজ করলেও আমাদের সাপ্লাই তাও প্রায় 100 কোটি ঘনফুট কম থাকে। এটা তো আসলে ওভার দ্য ইয়ার্স হয়েছে। এটার জন্য আমরা খুব দ্রুত শর্ট, মিড এবং লং টার্ম স্টেপস নিয়েছি। আপনারা জানেন খুব দ্রুত করার জন্য কি হচ্ছে, যেহেতু এই গ্যাসিফিকেশন প্ল্যান্টে দুর্ঘটনা হয়েছে, একটার অর্ডার দেওয়া হয়েছে একটা ব্যাকআপের জন্য, আরো দুটো আরেকটু পরে আসবে। সো আমরা ওটা করছি, এগুলো খুব দ্রুত যেগুলো করা যায়, তাও একটু সময় লেগে যাবে। সোলারে কনভার্সনের চেষ্টা আছে, ভোলার যে গ্যাস আছে সেটাকে মেইনল্যান্ডে নিয়ে আসার জন্য কি কি করা যায় সেটার চেষ্টা আছে, এলএনজি কেনার চেষ্টা আছে। মিড টার্মে আমাদের ওইটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটার প্রবলেম হচ্ছে এটা টাইম কনজিউমিং। আমরা স্থলভাগে গ্যাস খোঁজা শুরু করেছি। আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের স্থলভাগে 40 থেকে 50 ট্রিলিয়ন কিউবিক ফিট টিসিএফ বলে গ্যাস আছে। মোটামুটি একটা ধারণা, ধারণা মানে এমনি ধারণা না, সার্ভের ভিত্তিতে ধারণা। আর আমাদের এই মুহূর্তে বছরে 1.3 to 1.4 টিসিএফ গ্যাস আমাদের লাগে। তাহলে আপনি চিন্তা করেন এখনো কত গ্যাস আমাদের স্থলভাগেই আছে। এগুলো করা হয় না, এগুলো প্ল্যান ছিল, এগুলো করব না। আর এলএনজি ইম্পোর্ট এবং গ্যাসিফিকেশনের জন্য কতগুলো কোম্পানিকে আমি প্রোভাইড করব, যেমন একসময় বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছিল। তো এই কাজগুলো শুরু হয়েছে, অলরেডি 2টো রিগ নতুন করে কেনা হবে এবং এক্সিস্টিং রিগগুলো যাতে অ্যাক্টিভ থাকে সেই চেষ্টা হচ্ছে। কয়লা নিয়ে খুব দ্রুত স্টেপ নিতে যাচ্ছি আমরা, কিন্তু করলেও না আসলে একটা সময় লাগবে। মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একদম মোটামুটি একটা টাইমলাইন দিয়ে দিয়েছেন, অন্তত 2 বছর লাগবে আমরা এই জ্বালানির ব্যাপারে কিছুটা ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে। সো আমাদের এই এটা অন্যের পাপের ফল, যেমন যে হামের ক্ষেত্রে হলো না, যে হামের টিকা দেয়া হয়নি বলে আমাদের সময় এসে এটা ঘটেছে। দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বলা হয়, কিন্তু 2001 সালের আসলে 2000 সালের আমল নামা এসে ঘাড়ে পড়েছিল। দেখতে মনে হয়েছিল বিএনপি না, বরং বিএনপির সময়ে প্রতিবার পয়েন্ট বেড়েছিল। তো একইভাবে আমরা দীর্ঘমেয়াদী একটা সংকটের ফল আমাদের উপরে এসে পড়েছে, এবং এটার খুব র্যাডিক্যাল ইমপ্রুভমেন্ট সহজ না। এলএনজি বাজার খুবই আনসার্টেন হয়েছে, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা ইভেন ফুল ফ্লেজেড একটা যুদ্ধে পরিণত হতে পারে এনি গিভেন ডেজ। আমরা হরমুজের কথা জানি, এর আগে আপনাদের মনে আছে নিশ্চয় যে হুতিদের সাথে ক্রাইসিসের সময় বাবাল মানদেব যে স্ট্রেইট আছে সেটাও সংকট হয়েছে, ওখানে প্রচুর জ্বালানি পরিবাহিত হয়। তো সব যদি একসাথে ঝামেলায় পড়ে, ক্রাইসিস আছে। এবং আমরা সরকারের পক্ষ থেকে, আমি আমার আগের ব্রিফিংয়েও বলেছি, অনিশ্চয়তা আছে, সংকটের সম্ভাবনা আছে, এবং দেখবেন আমরা রাতারাতি সব করে ফেলবো সেটা বলছিও না। 2 বছর একটা সময় যদি নেই, এর মধ্যেও মানুষের জীবন যাতে সহনশীল রাখা যায়, যেটা খুব ফাস্ট করা যায় সেটা হচ্ছে সোলার প্রচুর করা যায়। আপনারা দেখেছেন এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে সরকারি প্রতিটি স্থাপনায় সোলার স্থাপন করা হবে। একই সাথে আমরা এনকারেজ করছি যাতে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও সোলারের ব্যাপারে তাদের কাজ করতে শুরু করে। আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যেও, প্রত্যেকটা দলের একটা ক্রেডিবিলিটির প্রয়োজন আছে। আমি এটা তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা যদি অপ্রয়োজনে অযৌক্তিকভাবে মানুষকে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন,
কারণ প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয় সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। এবং আমরা আমাদের জায়গা থেকে যেহেতু বোঝাচ্ছি এবং চারপাশে প্রচুর ইনফরমেশন আছে, আপনি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট যত এনার্জি এক্সপার্ট আছেন যারা কোনো দল করেন না, আপনি তাদের যে কারো বক্তব্য খুঁজে দেখবেন, আমি নিজে দেখেছি আগ্রহ করে, কেউ সরকারকে ব্লেম করছে না, তারা ওই আগের সংকটের কথা বলছে। সুতরাং বিরোধী দল তাদের কাজ করুন। আর আমি রাজপথের চাইতে যে 27 তারিখ পার্লামেন্ট শুরু হচ্ছে, সবচেয়ে ভালো জায়গা আছে, তারা পার্লামেন্টে যাক এবং যুক্তি দিয়ে দেখাক কোথায় কোথায় সরকারের দোষ আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে আপনারা ক্রেডিবল সাজেশন দেন আমাদেরকে। পার্লামেন্ট তো চেয়েছি বা গণতন্ত্র চেয়েছি সেই জন্য, রাস্তায় নামার জন্য তো না। আমরা হাসিনার সময় প্রতি ক্ষেত্রে রাস্তায় নেমেছি, কারণ হাসিনাকে আমরা স্বীকার করতাম না, ওকে আমি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইনি। সো যাই হোক, পেঁয়াজের দাম 300 হলে আমি বলেছি তুমি পদত্যাগ করো, কারণ আমি তোমাকে ভোট দিইনি। কিন্তু এখন তো পার্লামেন্ট আছে, আপনি যান, আপনি কথা বলেন, টকশো গুলো আছে, সব জায়গায় কথা বলা যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে যে প্রথম সংবিধান গ্রহণ করা হয়েছিল, সেই সংবিধানের 70 অনুচ্ছেদ যেভাবে ছিল, এখন আমাদের সংবিধানে সেই 70 অনুচ্ছেদ একইভাবে আছে। দ্বিতীয়ত হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় আসার পরে 90-এর গণ আন্দোলনের উত্তর বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যখন আনেন, সে সময় সংবিধানে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্যে এবং সংবিধান সংশোধন সংক্রান্ত 12তম সংশোধনী তৎকালীন সময় কিন্তু গণভোটে যায়। এবং সেই যে গণভোটে যায় এবং জনগণের যে মতামত গ্রহণ করা হয়, সে সময় কিন্তু 70 অনুচ্ছেদটা কিছুটা সংশোধিত আকারেও জনগণের মতামত গ্রহণ করা হয়। জনগণ মতামত গ্রহণ করে তৎকালীন বেগম খালেদা জিয়ার সরকার কর্তৃক সংবিধান সংশোধনের বিষয়ে জনগণ ইতিবাচক মত দেন, মত দেন, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানের 12তম সংশোধনী রাষ্ট্রপতি পরবর্তীতে অনুমোদন দেন। সুতরাং আমি বলেছি যে সংশোধনীর ব্যাপারে বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দিয়েছে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 1972 সালের মূল সংবিধানে থাকা 70 অনুচ্ছেদ প্রতিস্থাপিত হয়েছে এবং 1972 সাল থেকে আজকে পর্যন্ত, আজকে 54 বছর যে সংবিধানে যে অনুচ্ছেদ একই রকমভাবে আছে। সুতরাং সেটা এই নির্বাচনকে সামনে রেখে এটা চ্যালেঞ্জ করে এটার বিরুদ্ধে কোনো রকম প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে বেশ কয়েকটি নজির আমরা উল্লেখ করেছি, আপনাদেরকে জানাতে চাই। 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন যে আইন, সেই আইনটাও কিন্তু এই হাইকোর্ট বিভাগে কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল। তখনও কিন্তু হাইকোর্ট বিভাগ একটি রায়ের মাধ্যমে 1991 সালে প্রণীত রাষ্ট্রপতি নির্বাচন আইন, যে আইনের অধীনে বর্তমানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যে আইনের অধীনে সংবিধানের অনুচ্ছেদ বলে আগামী 20 অগাস্ট 2026 তারিখে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তখনও তারা বলেছেন যে সংবিধানের 70 অনুচ্ছেদটি সংবিধানের সঙ্গে কোনোভাবে সাংঘর্ষিক নয়। যেহেতু সংবিধানের সঙ্গে 70, ওই রায়ের মধ্যে এই কথাটি উল্লেখ করা আছে, আমরাও সেটা আদালতকে বলেছি। আমরা আমাদের উভয় পক্ষের বক্তব্য আদালত শুনেছেন। আমি পার্টিকুলারলি আমাদের সংবিধানের 50 অনুচ্ছেদ, রাষ্ট্রপতির মেয়াদ এবং কোনো কারণে রাষ্ট্রপতি পূর্ণাঙ্গ মেয়াদ না করলে পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানের 123 অনুচ্ছেদের যে বিধান, সেটি উল্লেখ করে আদালতকে এই মর্মে সাবমিশন দিয়েছি যে যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা সর্বোচ্চ সময়সীমা বলে দেওয়া আছে, কিন্তু সর্বোচ্চ সময়সীমার অতিক্রান্ত হবে কিংবা ওই সময় যে করতে হবে এমন কোনো কথা নাই। আমি মনে করি এবং আমি আদালতকে বলেছি যে পার্লামেন্ট এবং মনে করেছে যে রাষ্ট্রপতি পদটি দ্রুততার সঙ্গে পূরণ করা দরকার এবং সে কারণে সংবিধান মেনেই পার্লামেন্ট অধিবেশন ডেকেছেন এবং সে অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক, সংসদের সদস্য কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তো সেক্ষেত্রে এই পিটিশনার কিংবা আবেদনকারী জনাব ইউনূস আকন্দর সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। লাস্ট একটা যেটা আমাদের আদালত বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইতিপূর্বে এই আমাদের বিজ্ঞ আইনজীবী ইউনূস আকন্দ
সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন ২০১৭ সালে। সেই মামলায় আদেশ হয়েছিল ২০১৮ সালে। ফাইনালি প্রথম যখন হাইকোর্টে যাই, মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এই মামলায় ৭০ অনুচ্ছেদের বিষয়ে রুল ইস্যু করতে চেয়েছিলেন, কিন্তু ওই আদালতের অপর বিচারপতি আশরাফুল কামাল রুল ইস্যু না করে সরাসরি খারিজ করে দিয়েছিলেন। বিষয়টি মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে পরবর্তী তৃতীয় বিচারপতি হিসেবে মাননীয় বিচারপতি ATM সাইফুর রহমানের কাছে যান এবং তিনিও বলেন ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করার কোনো যৌক্তিকতা নেই এবং সংবিধানের সঙ্গে এই অনুচ্ছেদটি কোনোভাবেই সাংঘর্ষিক নয়। সে কারণে তৎকালীন সময়ে জনাব ইউনুস আলী আকন্দের সেই রিট পিটিশনটি সরাসরি খারিজ হয়ে যায়। আমি আদালতকে বলেছি যে হাইকোর্ট কর্তৃক এ ধরনের কোনো খারিজ আদেশের বিরুদ্ধে পিটিশনারের রেমেডি ছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা। তিনি আপিল করেননি। যেহেতু তিনি আপিল করেননি এবং একই গ্রাউন্ডে আজকে এত বছর পরে ৮ বছর পরে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করেছেন, ইতিমধ্যেই 2 জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পূর্বে, সুতরাং এই রিট পিটিশনটি নতুন করে আর কোনো বিচার বিবেচনা করার সুযোগ নেই। অতএব এটাও একই ভাগ্য বরণ করবে। সেক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলসের সুস্পষ্ট বিধান উল্লেখ করে বলেছি, যদি কোনো কারণে একই কারণে কোনো পিটিশন রিজেক্ট হয়ে যায় তাহলে নতুন কোনো গ্রাউন্ড ছাড়া নতুন করে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করা যায় না। আমি আদালতকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি যে জনাব ইউনুস আলী আকন্দ বর্তমানে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন ২০১৭ সালে রিট পিটিশনও তিনি একই বিষয়ে উত্থাপন করেছিলেন এবং তখনও তার রিট পিটিশন রিজেক্ট হয়েছিল। এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, আপনারা ছিলেন, গতকালও ছিলেন, আজকেও সবাই কষ্ট করেছেন সারাদিনই। আজকে বিকালের দিকে আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনুস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। জনাব ইউনুস আলী আকন্দ খারিজের পরেও আদালতের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন এই প্রশ্নটি সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, সুতরাং আমাদের সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী তিনি একটা সার্টিফিকেট প্রার্থনা করেছিলেন। আমিও জবাবে বলেছি যে সমস্ত সাংবিধানিক এবং আইনি প্রশ্নের কথা উনি এখন তুলছেন, পূর্বাপর বিভিন্ন রায়ের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, সুতরাং তার নতুন করে সার্টিফিকেট দিয়ে উচ্চ আদালতে কিংবা আপিল বিভাগে আপিল করতে দেওয়ার, সরাসরি আপিল করতে দেওয়ার সুযোগ নেই। আদালত আমার এই সাবমিশনটিও গ্রহণ করেছেন এবং তার যে আবেদন ছিল একটা সার্টিফিকেট ইস্যু করে সরাসরি আপিল বিভাগে আপিল করার যে অধিকার তিনি চেয়েছিলেন সেটিও আদালত গ্রহণ করেননি।